আপনি শুনছেন হরর জাংশন, রাতের ঘুম কেড়ে নেওয়া, শিহরণ জাগানো ভৌতিক কাহিনী। আজকের কাহিনী ফুলশয্যার রাত্রে। গল্প পাঠে রৌনক এবং ঋতুপর্ণা। সকালে এক কাপ চায়ের সাথে নিউজ পেপার না হলে অনেকেই চায়ের স্বাদ পান না। আমাদের মিশ্রাজি ছিলেন তেমনই একজন। সেদিনও যথারীতি চায়ের কাপে এক চুমুক দিয়ে পেপারের প্রথম পাতায় নজর রেখেছেন। হেডলাইনের মোটা কালো অক্ষরগুলো চোখে পড়তেই চায়ের স্বাদ তেতো হয়ে যায়। থরথর করে কেঁপে ওঠেন, হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। 23 বর্ষীয় যুবকের লাশ পাওয়া গেছে। কাউকে ঘটনাস্থলে আসতেও দেখা যায়নি, আর কাউকে যেতেও দেখা যায়নি। এই হেডলাইনের নিচে যে যুবকের ছবি ছিল, সে আর কেউ নয়, মিশ্রাজির একমাত্র ছেলে কুমার। মিশ্রাজি মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলেন। একদম গভীর নিস্তব্ধ রাত। গাছের পাতায় হাওয়া চলার শব্দটুকু পর্যন্ত শোনা যাচ্ছে না। তেমন সময় 4 মাতাল টলতে টলতে গান গাইতে গাইতে বার থেকে বেরোয়। উদ্দেশ্য বাড়ি যাওয়ার। সুরেশ, জিতেন্দ্র আর বাবলুকে সেখানেই ছেড়ে কুমার নিজের বাইকের দিকে এগিয়ে যায়। বাইকে বসে স্টার্ট করতে যাবে, এমন সময় একটা মেয়ে কোত্থেকে এসে তার পিছনের সিটে বসে পড়ে আর চিৎকার করতে থাকে, বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, নয়তো নয়তো ওরা আমাকে ছাড়বে না, প্লিজ। কুমার একটু ঘাবড়ে যায়, কিন্তু কিছু না ভেবেচিন্তেই ফুল স্পিডে বাইক ছুটিয়ে দেয়। আর বাইকের রিয়ার ভিউ গ্লাসে পিছনে বসা মেয়েটিকে দেখতে থাকে। বিয়ের পোশাকে সেজে আছে মেয়েটি। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে সে বলে ওঠে, কাইন্ডলি আমাকে সুজাতা গেস্ট হাউস পর্যন্ত পৌঁছে দেবে? কুমার যেন স্বপ্নের ঘোরে ছিল, আর সেই স্বপ্নের পরি ছিল মেয়েটি। সে বুঝতে পারছিল না যে এ কেমন নেশা তাকে ঘিরে ধরেছে। সে থাকতে না পেরে সাহস করে জিজ্ঞাসা করে বসে, তোমার নাম কি? আর আর ওরা কোন লোক যারা তোমায় তাড়া করছে? মেয়েটি বলে, আমার নাম চঞ্চল। আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে চলেছি। পালাবার একটা সলিড প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু ওই হাড়পাজি ছোট ভাইটার ঘুম ভেঙে যাওয়াতে সব গোলমাল হয়ে গেল। তুমি আমার প্রাণ বাঁচাতে চলেছ। তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। কথাগুলো বলার সময় তার মুখে হালকা হাসি আর একটু রাগের ছাপ দুই একসঙ্গে ফুটে ওঠে। সব শুনে কুমার একটু নিশ্চিন্ত হয়। অজানা মেয়ে বলে মনের মধ্যে যে ভয়টা জন্ম নিচ্ছিল, সেটাও কিছুটা থমকে যায়। যাক বাবা, এত রাত্রে পালিয়ে বেড়াবার কারণ তো জানা গেল। কুমার আবার জিজ্ঞাসা করে, সে তো হলো, কিন্তু প্রেমিকার প্রাণ বাঁচাবার জন্য হবু বরেরও তো একটা দায়িত্ব আছে। সে কোথায়? মেয়েটি হেসে বলে, তার সঙ্গে আমার গেস্ট হাউসেই দেখা হবে। এ কথা শুনে কুমার যেন খুশি হতে পারে না, একটু উদাসী হয়ে যায়। তার মনে হচ্ছে এই অল্প সময়ের মধ্যেই সে ওই সুন্দর মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। সে ভেবেছিল মেয়েটি বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছে, কিন্তু ব্যাপার তো সম্পূর্ণ উল্টো। গেস্ট হাউসে আসতেই
চঞ্চল কুমারের হাতে হাত দিয়ে থামতে বলে। কুমার নিজেকে সামলাবার পুরো চেষ্টা করে। আসন্ন বিচ্ছেদের ভাবনা তার মনকে চুরমার করে দিচ্ছিল। চঞ্চল তার ঘাগড়ার খসখস আওয়াজ করে বাইক থেকে নেমে যেতেই কুমার ফিরে আসার জন্য সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট করে। চঞ্চল তাকে বলে, বলছি যতক্ষণ না সে আসছে তুমি একটু আমার সঙ্গে থেকে যাও না প্লিজ। কুমারের মন আরো কিছুক্ষণ তার সঙ্গে কাটাবার সুযোগ পেয়ে খুশিতে টকবক করতে থাকে, কারণ প্রথম দেখাতেই সে চঞ্চলকে ভালোবেসে ফেলেছে। হোক না তা একতরফা। চঞ্চলের এক কথায় সে থাকতে রাজি হয়ে যায়। সেই গেস্ট হাউসের বাইরে একটা অশ্বত্থ গাছ ছিল, তারই নিচে দুজনে বসে এলোমেলো গল্প করতে থাকে। কুমার জানতে পারে 22 বছরের চঞ্চল এমকমে ভর্তি হয়েছে। কলেজের এক বড় লোকের ছেলেকে সে ভালোবাসে, কিন্তু বাড়িতে ছোটবেলা থেকে অন্য একজনের সাথে তার বিয়ে ঠিক করে রেখে দিয়েছে। এ তো একেবারে ফিল্মের গল্প। কুমার মনে মনে ভাবে, নিজের প্রেমিককে পাওয়ার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে তার সঙ্গে বিয়ে করে নেয় প্রেমিকা। কিন্তু কখনো কখনো গল্পের শেষটা একটু অন্যরকমও হয়। মেয়েটিকে পালাতে যে সাহায্য করে রাস্তায়, কখনো তাকেও ভালোবেসে ফেলে মেয়েটি। এইসব আবল তাবল ভেবে মনে মনে হাসে কুমার, কিন্তু তার একটা কোথাও খটকা লাগছিল। তার মন বলছিল কোথাও কিছু একটা গোলমাল আছে। কুমার ঠিক বুঝতে পারছিল না যে মেয়েটা নিতান্তই সরল না অত্যন্ত চালাক। কথায় কথায় 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু হবু বরের কোনো পাত্তা নেই। তখনই চঞ্চল বলে, আমার মেকআপটা খারাপ হয়ে যাচ্ছে, ঘেমে নিয়ে গেছি পুরো, কিন্তু বাস্টারটা এখনো এলো না। ধুর, এ বাবা, এই তোমার নামটাই তো জানা হয়নি। চলো না আমরা ভিতরে যাই, এসিতে বসবো, আরাম লাগবে। কুমার ভাবে যে নাম জানে না অথচ ভিতরে যাবার জন্য ডাকছে। মনে হচ্ছে বিরক্ত হয়ে বর পালিয়ে গেছে। তারা দুজনে ভিতরে গিয়ে দেখে রিসেপশনের লোকটি অঘরে ঘুমোচ্ছে। রাত 2টো বাজে। ঘুমের আর দোষ কি? কুমার তাকে ওঠাতে গেলে চঞ্চল তাকে ফিস ফিস করে বলে, আরে ওকে ওঠাতে হবে না, তুমি আমার সঙ্গে এসো। তারা দুজনে সিঁড়ি দিয়ে 4 তলায় ওঠে। আর উঠতে উঠতে চঞ্চল কুমারকে জানায় যে রুম নম্বর 307 তার আর তার হবু স্বামীর আড্ডা ছিল। তারা প্রায়ই এখানে আসতো, আর সেই জন্য এই রুমের দরজা তাদের জন্য সব সময় খোলাই থাকে। এই রুম তাদের জন্যই পার্মানেন্টলি বুক করা থাকে। কুমার তার সঙ্গে রুমে ঢোকে। ঢুকতেই অদ্ভুত রকমের একটা অস্বস্তি ঘিরে ধরে। মনে হলো যেন হাওয়া বাতাস শূন্য একটা কৌটোর মধ্যে কেউ বন্দি করে দিল। বুকের মধ্যে ভীষণ চাপ অনুভব করতে থাকে। হঠাৎ একটা কাকের কাউ কাউ আর তীব্র স্বরে কুকুরের কাঁদার আওয়াজ শোনা যায় চারদিক থেকে। কুমার পর্যবেক্ষণের মোডে রুমের চারদিকে তাকিয়ে দেখতে থাকে। কেন জানে না, তার গলা শুকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তার শরীরে এক বিন্দুও রক্ত নেই। এরই মধ্যে চঞ্চল বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কুমারের নেশা ছুটে যাচ্ছে। সে বারে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিল। এই রুমে ঢুকে সব নেশা যেন
ছোমান্তর হয়ে যেতে থাকে। সে বিছানার পাশে চেয়ারে গিয়ে বসে। পিছন থেকে আওয়াজ আসে। ড্রিঙ্ক করবে? চমকে পিছনে ফিরে কুমার দেখে চঞ্চল হাতে হার্ড ড্রিঙ্কের বোতল আর গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে ঘাড় ঘুরিয়ে কুমার দেখে চঞ্চল আগের মতোই বিছানাতে বসে হাসি মুখে তাকে দেখছে। কুমার হুঁশে আছে কিনা দেখার জন্য নিজের গালেই থাপ্পড় লাগায়, চোখে মুখে জলের ছিটে মারে। হঠাৎ সবকিছু যেন স্লো মোশনে চলতে শুরু করে। জলের ফোঁটাগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে দেখতে পাচ্ছে এই অদ্ভুত দৃশ্য, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারছে না। আরো খানিকটা জল নিয়ে মুখে ছিটায়। এবার জল তার মুখে লাগে আর সঙ্গে সঙ্গে সে আর্তনাদ করে ওঠে। তার মুখে ভীষণ জ্বালা শুরু হয়ে গেছে। সেখান থেকে রক্ত ঝরে পড়তে থাকে মেঝেতে, কিন্তু আশ্চর্য, সেখানে কিছুই দেখা যাচ্ছে না। সে ব্যথায় ছটফট করতে করতে পিছনে মুখ ঘোরায়। সেখানে চঞ্চল দাঁড়িয়ে ছিল। চঞ্চল সামনেও ছিল, পিছনেও ছিল, যেন সেই রুমের প্রত্যেক কোণায়, প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা জিনিসে সে ছিল। কুমার চিৎকার করছিল, কিন্তু তার আওয়াজ শোনা যাচ্ছিল না। সে তার সাধ্য মতো জোর লাগিয়েও এক চুল নড়তে পারে না। চঞ্চল তার কাছে আসছে। তার খাগড়া আর নুপুরের আওয়াজ ক্রমশ বাড়ছে। তার হাত এগিয়ে আসে আর কুমারের গলা টিপে ধরে। তার লম্বা লম্বা নখ গলার আর পার হয়ে গেল। কুমারের পুরো শরীর সবজে নীল হয়ে যায়। ব্যথায় সে ছটফট করতে থাকে। তার চোখ সাদা হয়ে যায়। চঞ্চল তাকে শূন্যে ছুঁড়ে দেয়। তার চোখ থেকে রাগে টপ টপ করে রক্ত বর্ষা হতে থাকে। ছটফট করতে করতে কুমার চিৎকার করতে চায়, কিন্তু পারে না। রুমের সব পর্দা উঠছে। ফ্যান ঘড় ঘড় করে আওয়াজ করে কেঁপেই চলেছে। ফ্যান ঘড় ঘড় করে আওয়াজ করে কেঁপেই চলেছে। হঠাৎ কুমার ধড়াম করে ছিটকে মেঝেতে পড়ে। বেরিয়ে যায় তার প্রাণবায়ু। সকাল হয়ে গেছে। রুম নাম্বার 307-এর ভিতর থেকে লাগাতার ধাক্কা দেওয়ার আওয়াজ আসছে। খটখট খটখট খটখট। হঠাৎ করে সেই আওয়াজ কানে আসতে রিসেপশনিস্টের ঘুম ভেঙে যায়। সে যখন বুঝতে পারে যে ওই আওয়াজ 4 তলার থেকে আসছে, প্রথমে স্তব্ধ হয়ে যায়। সে জানে সেখানে কি হয়েছে। এই ঘটনা তো এখানে প্রথমবার হচ্ছে না। সে মনে মনে ঈশ্বরের কাছে হাত জোড় করে বলে, হে ঈশ্বর, হে ঈশ্বর, এবার এর শেষ হোক, এবার এর শেষ হোক। সে উঠে সোজা পুলিশকে ফোন লাগায়। থানার ইন্সপেক্টর নতুন, কয়েকদিন হলো ট্রান্সফার হয়ে এসছেন। এসেই ওই রুম খুলতে বলেন আর কুমারের রক্তে স্নান করা মৃতদেহ দেখতে পান। সেই শরীরের অবস্থা এমন ছিল যে সহ্য করতে না পেরে ইন্সপেক্টর ছুটে বাইরে এসেই বমি করে ফেলেন। এমন দৃশ্য ইন্সপেক্টর আগে কখনো দেখেননি। ইন্সপেক্টর ঘাবড়ে যান। তাঁর অবস্থা দেখে এক পুরনো হাবিলদার ছুটে এসে তাকে বাইরে নিয়ে গিয়ে বসায়। তাদের কাছে এই গেস্ট হাউসের
এ ধরনের ঘটনা পুরনো হয়ে গেছে। এই ঘটনা সম্বন্ধে সব কিছু ইন্সপেক্টরেরও জানা উচিত। সে তাকে এর পিছনের রহস্য বলতে শুরু করে। রুম নাম্বার 307-এ চাঞ্চল নামে একটি মেয়ের 3 বছর আগে রেপ হয়েছিল। বিয়ে করার কথা দিয়ে এক লম্পট তাকে নিয়ে পালিয়ে এসে এখানে বিয়ের নাটক করে, আর ফুলশয্যার রাত্রে তাকে রেপ করে তাকে ছেড়ে পালায়। তার জন্য এখানেই অপেক্ষা করে আর সহ্য করতে না পেরে চাঞ্চল আত্মহত্যা করে। এখন প্রত্যেক বছর সে ওই বিশেষ রাত্রে অচেনা যুবকদের ভুলিয়ে নিজের চালে ভাসিয়ে এই রুমে নিয়ে আসে আর তাকে মেরে ফেলে। হাবিলদার আরো জানায় যে এই কুকীর্তি করে সেই লম্পট এখনো ধরা পড়েনি। চঞ্চল বুঝি প্রত্যেক বছর এই কাণ্ড করে পুলিশকে মনে করিয়ে দিতে চায় যে দুষ্কৃতীদের ধরে ফাঁসি না দিলে সে শান্ত হবে না। ঘটনা জানলেন, এবার সাবধান থাকুন। বিয়ের সাজে কোনো মেয়ে যদি আপনার থেকে গভীর রাতে লিফট চায়, তো সুজাতা গেস্ট হাউসে একদম থামবেন না। আপনারা শুনলেন হরর জাংশন। এরকমই আরো হাড় হিম করা, শিহরণ জাগানো ভৌতিক কাহিনী শুনতে হলে অবশ্যই কান পাতুন প্রতিলিপি FM-এ। আপনি শুনছেন হরর জাংশন, রাতের ঘুম কেড়ে নেওয়া, শিহরণ জাগানো ভৌতিক কাহিনী। আজকের কাহিনী অস্তিত্ব। গল্প পাঠে কুন্তল এবং অরিত্রা। প্রত্যেক সন্ধ্যার মতন আজও আমার নার্স দেরি করে এলো, আর আমার মাও যথারীতি তার উপর রাগারাগি করে কিছু টক ঝাল কথা শুনিয়ে নিজের কাজে বেরিয়ে গেল। আমি আরামসে নিজের বিছানায় বসে বই পড়তে পড়তে চায়ের অপেক্ষা করছিলাম। সরি, আজকেও বৃষ্টির জন্য আমার আসতে দেরি হয়ে গেল। নার্স আমায় সাফাই দিতে দিতে ঘরে ঢুকলো। আমি ব্যাপারটা সহজ করার জন্য একটু হেসে বললাম, আরে ঠিক আছে ঠিক আছে। আমার হার্টের প্রবলেম, আর সেটা এত বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে খুব মামুলি কাজও আমি আর একা একা করে উঠতে পারি না। যেমন হাঁটা চলা বা নিজের টুকটাক রোজগার কাজ, সবকিছুর জন্যই আমায় অন্যের উপর নির্ভর হতে হয়। গত 2 মাস থেকে নিজের রুমের এক জানলা, একটা ল্যাপটপ, আমার মা আর এই নার্সের ভরসাতেই আমার দিনগুলো কেটে যাচ্ছিল। মায়ের কাজ সন্ধে পর্যন্ত শিফটে, তাই সন্ধেবেলা থেকে পুরো রাত পর্যন্ত আমাকে দেখাশোনার দায়িত্ব নার্সের উপরই ছিল। কখনো কখনো আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে নিজে নিজে পাশ ফিরতে পর্যন্ত পারি না। এইসব কারণেই মা নার্স ডাকতে বাধ্য হয়েছেন। প্রথম প্রথম মা ছাড়া অচেনা কারো সঙ্গে সময় কাটানো আমার একটু ভালো লাগতো না, কিন্তু পরে ধীরে ধীরে এই নার্সই আমার একমাত্র বন্ধু হয়ে দাঁড়ায়। প্রতিদিন সে তার ঘর সংসারের, হাসপাতালের আরো কত রকমের গল্পই না আমায় শোনাতো। খুব সাধারণ গল্প তার বলার ভঙ্গিতে অসাধারণ হয়ে উঠত। আমি মুগ্ধ হয়ে তা শুনতাম, আর যেন চাক্ষুষ সেই সব গল্পের চরিত্রদের অংশীদার হয়ে পড়তাম। সে যতক্ষণ থাকতো আমি ভুলেই যেতাম যে আমি অসুস্থ। যখন কিনা কিছুদিন আগে পর্যন্ত মায়ের কাছে বা নিজের কাছেও নিজেকে বোঝা বলে মনে হতো। যখন আমি বছর খানেকের, আমার বাবা আমার মতন অসুখেই মারা যান। তখন থেকেই মা একাই সবকিছু সামলে চলেছেন, আর আমি অসুস্থ হয়ে পড়লে আমার দেখাশোনা আর ওষুধের খরচ সামলাবার জন্য
মা একেবারে হন্যে হয়ে থাকতো। মা তার চিন্তা আমার সামনে প্রকট না করলেও আমি জানতাম যে আমার যেমন মা ছাড়া কেউ নেই, তেমনি মায়েরও আমি ছাড়া আর কি বা আছে। জানি যে আমাকে হারানোর ভয় সব সময় মাকে কুড়ে কুড়ে খায়। কিন্তু এই নার্স আসার পর থেকে আমি যেন বেশ পাল্টে গেছি। আজকাল আমার মুখে হাসির ছটা দেখা যায়, যেটা একেবারে হারিয়ে গেছিল। কখনো বা স্পেশাল কিছু খাওয়ার জন্য জিদ করে বসি। তার সংসর্গে থাকলে নিজেকে এক সাধারণ সুস্থ মানুষ বলে মনে হয়। যেন মনে হয় এই আমি নই, অন্য কোনো ছেলে যে নিজের বন্ধুর সাথে বসে সময় কাটাচ্ছে। আমায় খুশি দেখে মা তাকে কিছুটা মাপ করে দিচ্ছে আজকাল। সে দেরি করে এলে তাকে বকুনির মাত্রা কমিয়ে দিয়েছে। সেদিন প্রত্যেক দিন সন্ধ্যের মতোই আমি আর সে বসে চায়ের চৌকের সঙ্গে সঙ্গে হাসপাতালের তার এক সহকর্মী নার্সের নিন্দা চর্চায় ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার বুকে অসহ্য ব্যথা শুরু হয়ে যায়। এত কষ্টদায়ক আর অসহনীয় যে হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। সে আমায় জিজ্ঞেস করার চেষ্টা করে যে আমার কি ধরনের কষ্ট হচ্ছে, কিন্তু অসহ্য ব্যথায় আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কেবল কষ্টের জন্য গলা দিয়ে আর্ত চিৎকার বেরিয়ে আসছিল। সে ছটপট করে উঠে একটা ওষুধ বের করে সিরিঞ্জে ঢুকিয়ে আমার হাত সোজা করে ইনজেক্ট করে দেয়। 2-3 মিনিটে ব্যথা কিছুটা কমে ধীরে ধীরে আরাম বোধ করতে লাগলাম। সে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। হঠাৎ কপালে হাত রাখতেই সে চিন্তিত হয়ে বলে ওঠে, আরে, তোমার তো জ্বর আসছে। সে আবার সঙ্গে সঙ্গে অন্য ওষুধ আর জল খাইয়ে আমার ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা করতে থাকে। আমি অসাড় হয়ে বিছানায় পড়ে থাকি। আমার মাঝে মধ্যে এমন অসহ্য ব্যথা ওঠে, কিন্তু আজকের এই ব্যথা সম্পূর্ণ আলাদা ছিল। মনে হচ্ছিল কেউ একটা কাঁটা ফুটিয়ে দিচ্ছে, যেন এখনই আমার প্রাণ বেরিয়ে যাবে। এত চিৎকার আর ছটফট করার পর ক্লান্ত হয়ে প্রায় নিশ্চলভাবে আমি পড়েছিলাম বিছানায়। তার উপর জ্বর আসার জন্য সারা শরীরটা ব্যথায় ভেঙে পড়তে চাইছে। ব্লাড প্রেশার অত্যন্ত লো হয়ে গেছে। আমার অবস্থা দেখে নার্স আরো কিছু ওষুধ আমায় দেন। হালকা খাবার খাইয়ে আমাকে শুয়ে পড়তে বলে। ওষুধের নেশায় আমার কখন যে ঘুম চলে আসে তা আমি বুঝতেও পারি না। গাঢ় ঘুমের আচ্ছন্ন অবস্থায় যেন কারো কথা বলার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। এখনো জ্বরের অনুভূতি হচ্ছিল। তার একটু পরেই জানলা দিয়ে সাইরেনের আওয়াজ আসতে থাকে। আমার ওঠার ইচ্ছে হয়, কিন্তু মনে হচ্ছিল যে আমার উপর কোনো ভারী বোঝা চাপানো আছে। এরই মাঝে হঠাৎ মায়ের গলা শুনতে পাই। রাজা, রাজা। আমার কেন জানি না মনে হচ্ছিল কিছু একটা খারাপ ঘটতে চলেছে, কিন্তু যেই মায়ের আওয়াজ শুনতে পেলাম বুঝে গেলাম যে মা বাড়ি ফিরে গেছে আর সব কিছু ঠিকঠাক রয়েছে। আমি উঠতে চাইলাম, কিন্তু এখন নিশ্চিন্ত হয়ে যাই যে আমার মা এসে গেছে, তো আমার কিচ্ছু খারাপ হতে দেবে না। পরের দিন আমি নিজেকে বেশ ঝরঝরে অনুভব করছিলাম, যেন আমার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে। চোখ খুলে দেখি দুপুর 1টা বেজে গেছে। খুব আশ্চর্য হলাম। মা রোজ সকালে উঠে 7টার সময় আমাকে জাগিয়ে ওষুধ দেয়। এতদিন এর কোনো ব্যতিক্রম হয়নি, তবে আজ হলোটা কি? আমি ধীরে ধীরে উঠি আর আশ্চর্য হয়ে দেখি যে আমার ওষুধের বাক্স, হাতে লাগানো ড্রিপ, ইঞ্জেকশনের সরঞ্জাম কিছুই আমার ঘরের মধ্যে নেই। কিন্তু এ কেমন করে হতে পারে? আমি 2 মাস থেকে কারো সাহায্য ছাড়া এই বিছানা ছেড়ে উঠতে পারতাম না, কিন্তু আজ আজ আমি এতটা সুস্থ সবল হয়ে গেছি যে নিজেই আরামসে চলাফেরা করতে পারছি। এই ব্যাপারটা নিয়ে আমার মনে যেমন উৎসাহ ভরে উঠেছে, তেমনি ওষুধপত্রগুলো না দেখতে পেয়ে চিন্তার মেঘ ছেয়ে গেছে। আমি মাকে ডাকতে ডাকতে ছুটে দরজার দিকে যাই,
কিন্তু নাই বা দরজা খুলে, না আমার মা আসে। আমি আমি ভীষণ ঘাবড়ে গেলাম। আমার আমার জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে দরজায় দাম দাম ধাক্কা দিতে দিতে চিৎকার করে মাকে ডাকতে থাকলাম। অনেক চেষ্টার পরও দরজা খুলল না। আমার মায়ের কানেও আমার কোনো আওয়াজ পৌঁছালো না। আমি বিছানায় গিয়ে বসে পড়লাম। বুঝতে পারলাম যে মা হয়তো বাড়িতে নেই, কিন্তু মা তো কখনো আমায় একলা ছেড়ে কোথাও যায় না। তবে আজ এসব উল্টোপাল্টা কি হচ্ছে, এ সমস্ত ভাবতে ভাবতে আমি জানলার দিকে তাকাই। সেখান থেকে যে গলিটা দেখা যায়, সেখানে সব সময় লোকজনের চলাচল থাকে। জোর চিৎকার করলে নিশ্চয়ই কেউ আমার সাহায্যের জন্য আসবে। এটা মাথায় আসতেই তড়িঘড়ি গিয়ে জানলা খুলে যত জোরে সম্ভব চিৎকার করে আমি আওয়াজ দিলাম। কিন্তু কিন্তু না, রাস্তার লোকজন কেউ ফিরেও চাইছে না, যেন কেউ কিছু শুনতেই পায়নি। কেবল গলির দু একটা কুকুর আমার আওয়াজ শুনে জানলার কাছে এসে আমায় চেয়ে দেখে। আমার চিন্তা ক্রমশ বাড়তেই থাকে। এত হাঁক ডাক শুনেও একজন মানুষও দাঁড়ালো না। ব্যাপারটা কি? আমি আমি আশা ভরসা ছেড়ে জানলাটা বন্ধ করে দিলাম। আমি কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে বসি। আমি ততক্ষণে রীতিমতো ঘাবড়ে গেছি। গত বেশ কিছুদিন ধরে আমি কখনো একা থাকিনি। হয় মা, নয়তো আমার নার্স আমার সঙ্গে থাকতো। আজ এতদিন পর যখন আমি সুস্থ হয়ে উঠেছি, তখন আমার পাশে আর কেউ নেই। আর নাই বা কেউ আমার কথা শুনতে পাচ্ছে, আর নাই বা কেউ আমার দিকে চেয়ে দেখছে। আমি আবার জানলার পাশে গিয়ে সেটা খুলে বসে পড়ি। ছোট্ট একটা মেয়ে তার বাবার সঙ্গে হেঁটে যাচ্ছিল। সে আমার দিকে চাইলো। আমি তার দিকে চেয়ে হাত নাড়তেই সেও খুশি হয়ে আমার দিকে চেয়ে হাত নাড়ল। সে মেয়েটির বাবা আমার দিকে চেয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন, কাকে দেখে হাই বললে মনা? মেয়েটি আমার দিকে আঙুল তুলে দেখিয়ে দিল যে আমাকে দেখে। মেয়েটির বাবা নজর উঠিয়ে জানলায় আমায় খুঁজতে থাকলেন, যেন আমায় তিনি দেখতেই পাচ্ছেন না। আমি আবার হাত নাড়লেও উনি কিচ্ছু দেখতে না পেয়ে মেয়ের হাত ধরে চলে গেলেন। আমি আমি আশ্চর্যচকিত হয়ে গেলাম। একটা ছোট্ট মেয়ে আমায় দেখতে পেল আর তার বাবা পেল না। আমার চিন্তা ক্রমশ বাড়তেই থাকলো, যেন আমার অস্তিত্বই আজ লুপ্ত হয়ে গেছে। এমন সময় আমার মায়ের পায়ের আওয়াজ আমার কানে এলো। আমি উঠে ছুটে গেলাম দরজার কাছে আর জোরে জোরে ধাক্কা দিতে থাকলাম। দরজায় কান লাগিয়ে শুনতে পাই যে মা একা নয়, কেউ আরো একটা সঙ্গে রয়েছে। ধীরে ধীরে মায়ের পায়ের আওয়াজ দরজার পাশে আসতেই আমি আবার দরজায় ধাক্কা দেওয়া শুরু করলাম। শেষ পর্যন্ত আমার মা দরজা খুলে ফেলল। কিন্তু কিন্তু মাকে দেখে মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছে। আমি বারবার জিজ্ঞেস করলাম মাকে যে কি হয়েছে, কিন্তু আজ মা যেন কেমন আনমনা, নিজের মধ্যেই ডুবে আছে। আমার কোনো কথাই তার কানে যাচ্ছে না। আমি কাঁদতে কাঁদতে নিজের বিছানায় বসে পড়লাম। মাও ফোঁপাতে ফোঁপাতে আমার পাশে এসে বসলো। রান্নাঘর থেকে আমার নার্স মায়ের জন্য জল নিয়ে এলো। হয়েছেটা কি, আমায় কেউ বলবে? আমি আশা নিয়ে আমার নার্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু সেও আমার দিকে না তাকিয়ে কোনো জবাব না দিয়ে চলে গেল। যাওয়ার সময় মাকে সকলকে ফোন করে জানিয়ে দেওয়ার জন্য বলে গেল, সমস্ত আত্মীয় স্বজনকে বলে দিতে যে বিকেল পর্যন্ত যেন আমাদের এখানে চলে আসে। রাজা আর আমাদের মধ্যে নেই। গতকাল রাত্রে জ্বর হয়ে যাওয়াতে আমার অবস্থা খারাপ হওয়ায় আমি কোমাতে চলে যাই। মা ডাক্তার, অ্যাম্বুলেন্স সবকিছুর ব্যবস্থা করা সত্ত্বেও আমাকে বাঁচাতে পারল না। কোমায় যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে গেল।
চিৎকার করে কেঁদে উঠল। আমি অসহায়ের মতো দেখতে থাকলাম। নিজের কানের উপরও যেন আমার বিশ্বাস হচ্ছে না। আমার সব প্রশ্নের এক নিমেষে উত্তর আমি পেয়ে গেলাম। আমি আমি মরে গেছি। তাই জন্যই কেউ আমাকে দেখতে বা শুনতে পাচ্ছে না। কেবল ওই ছোট্ট বাচ্চা আর কুকুরের ব্যতিক্রম। আমার দুঃখ, আমার কষ্ট সব আমার জীবন পর্যন্তই ছিল। তাই এখন আর সেগুলোর কোনোটাই অনুভব হচ্ছে না। মা ফোনটা রেখে আমার রুম থেকে বাইরে যাওয়ার জন্য উঠল। আমিও পিছন পিছন বেরোতে চাইলাম। মা দরজার কাছে এসে চৌকাঠ পার হয়ে বেরিয়ে গেল, কিন্তু না, আমি পারলাম না। অনেক চেষ্টা করলাম দরজার বাইরে পা রাখতে, কিন্তু মনে হচ্ছিল যেন এক অদৃশ্য বন্ধ দরজা আমার সামনে। তা খুলে পার করার সাধ্য আমার নেই। এটাই আমার সীমারেখা। এখন আমি এই চার দেওয়ালের মধ্যেই সীমিত। এখন আমার কোনো ব্যথা, কোনো কষ্ট নেই। এখন আমি নিজের কাজ নিজে করে ফেলার ক্ষমতা অর্জন করে ফেলেছি। এখন আমি আমার মায়ের সঙ্গে সুস্থ মানুষের মতন থাকতে পারি। কিন্তু কিন্তু না, এখন তো আমি আর নেই।